কোন জায়গাটা? তোমাদেরকে সকালবেলা একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে বাবা এখানে উঠতে হবে। জয় মা, মা বাবা এ তো কত উঁচু। আচ্ছা ওই দেখো দূরে সূর্য, আর তার পেছনে ওই যে এই জায়গাটা, দ্যাট ইজ সোনার কেল্লা, যেটা আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছে। এই জায়গাটা আমার এর জন্যই আরও বেশি ভালো লেগেছে, তার কারণ আমাদের হোটেল থেকে পুরোপুরি ওখানে সোনার কেল্লা দেখা যাচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। জয়সলমের থেকে আজকে ভিডিওটা শুরু করছি সেকেন্ড ডে হিসেবে। তো এখন হচ্ছে টাইম আমাদের এই হোটেলটা ছেড়ে দেওয়ার, আর তার কারণ আমরা এখন সকাল 8:30 বাজে, আর এখন আমরা যাচ্ছি সোনার কেল্লা দেখতে। আর সোনার কেল্লা দেখে আমরা আবার হোটেলেই আসবো, শুধু লাঞ্চ করব এখানে, লাঞ্চ করে আবার বেরোবো, যাবো। তোমাদের বলবো কেন এখন বলবো না, অবশ্যই বলবো না, তার কারণ হচ্ছে ভিডিওটা তোমরা স্কিপ করবে না। ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো, কারণ আগের ভিডিওতে বলেছি আমার বার্থডেটা একটু ডিফারেন্টলি সেলিব্রেট করবো, একটু ডিফারেন্ট জায়গাতে সেলিব্রেট করবো, ভীষণ এক্সাইটিংভাবে সেলিব্রেট করবো। তো চলো আর বেশি বক না করে বেরিয়ে পড়ি। আপাতত এখানে সবাই বেরিয়েছি, সোনার কেল্লার উদ্দেশ্যে যাব। অনেকটা দেরি হয়ে গেল, 9:30 বেজে গেছে। চলো, তো এখন আমরা যাচ্ছি সোনার কেল্লাতে। সত্যজিৎ রায় যেটা সোনার কেল্লা পিকচার বানিয়েছিলেন, চলুন বাঙালিদের গর্বিত। না না, আমি ট্রাইপড লাগাইনি। নিয়েছি। প্রথমে আপনাদের জয়সলমের কেল্লার মধ্যে হার্দিক স্বাগত করছি, ওয়েলকাম করছি। আমার নাম হলো সূর্য মণ্ডল, বাড়ি জয়নগর, দক্ষিণ 24 পরগনা। 19 বছর ধরে এখানে আছি আর গাইডের কাজ করছি। আজকের যে আপনারা কেল্লাতে বেড়াতে যাচ্ছেন, এই কেল্লাটার অরিজিনাল নাম হলো ত্রিকুটগড়। ত্রিকুটগড় কেন বলতো? কেল্লা একটা পাহাড়ের ওপরে তৈরি, পাহাড়ের 3টে কোণ ত্রিকুট পাহাড়, ওই জন্য এটার নাম ছিল ত্রিকুটগড়। পরে সত্যজিৎ রায় নাম দিয়েছে সোনার কেল্লা। সোনার কেল্লা নামে একটা বাংলা বই 1971-72 সত্যজিৎ রায় এর মধ্যে শুটিং করেছিল। তবে থেকে কেল্লাটার নাম চেঞ্জ হয়েছে, কেল্লাটা ফেমাস হয়েছে, তবে এর নাম হয়েছে সোনার কেল্লা। কেল্লাটা বানিয়েছিল রাজা জয়সেল দেব। জয়সেল রাজার নাম থেকে সিটির নাম এসছে জয়সলমের। মের মানে পাহাড়, কেল্লা পাহাড়ের উপরে তৈরি। পাহাড়কে সংস্কৃত ভাষাতে বলা হয়েছে মেরু পর্বত। রাজার নাম জয়সেল, পাহাড়ের নাম মেরু। জয়সেল প্লাস মেরু দুটোকে মিলিয়ে সিটির নাম দিয়েছে জয়সলমের। জয়সলমের বলতে যে কেল্লা দেখতে যাচ্ছ, এটাই একসময় রিয়েল জয়সলমের ছিল, বাইরে কিছু ছিল না। তো রাজা, প্রজা, সেনা, সৈনিক, সামন্ত সবাই মিলেমিশে এই কেল্লার মধ্যে বসবাস করত। এখনো তাদের পরম্পরা, বংশ পরম্পরা বসবাস করছে, এই জন্য এটাকে লিভিং ফোর্ট বলা হয়। রাজস্থানের সেকেন্ড ওল্ডেস্ট লিভিং ফোর্ট। ফার্স্ট লিভিং ফোর্টের নাম হলো চিত্তৌড়গড়, সেকেন্ড লিভিং ফোর্টের নাম হলো জয়সলমের কেল্লা। ওটা 9 শতাব্দীতে তৈরি, এটা 1156-তে তৈরি। এটা 865 বছর প্রাচীন কেল্লা। যোধপুর, জয়পুর যেগুলো দেখবেন ওসব মাত্র 400-450 বছর প্রাচীন, 14-15 সেঞ্চুরিতে তৈরি, আর এটা 11-15 সেঞ্চুরিতে তৈরি। তো তাহলে 865 বছর প্রাচীন কেল্লা। তো 865 বছর আগে চুনা আর সিমেন্টের ইউজ ছিল না। কেল্লা একটা মরুভূমিতে তৈরি, তো জলের অভাব, এই জন্য পুরো কেল্লাকে শুকনো বানানো হয়েছে, ড্রাই কনস্ট্রাকশন। সে পাথরের ওপরে পাথর বসিয়ে রেখেছে, মজবুত করার জন্য খিলন সিস্টেম ইন্টারলক করে লাগিয়েছে। খিলন কিভাবে করেছে? তো দেয়ালগুলোতে দেখুন একটা লম্বা পাথর, ঠিক তার নিচে 2-3টে ছোট পাথর লাগানো আছে। এই লম্বা পাথরের 4টে কোণে 4টে হুক কিংবা ঢিপি বানিয়েছে। নিচের অংশতে গর্ত কেটেছে, ওই ঢিপিটা গর্তের মধ্যে বসিয়ে দিয়েছে। একটা পাথর 3টে পাথরকে আগড়ে রেখেছে, এইভাবে একে অপরকে আগড়ে করে ইন্টারলক সিস্টেমে তৈরি পুরো কেল্লা। কেল্লা আসা আর যাবার একটাই রাস্তা, যেই পথ দিয়ে যাবেন ওই পথ দিয়ে আবার বেরিয়ে আসতে হবে। এর মধ্যে 4টে গেট রয়েছে। প্রথম গেটের নাম আখে প্রোল, সেকেন্ড গেটের নাম সুরজ প্রোল, থার্ড গেটের নাম গণেশ প্রোল, লাস্ট গেটের নাম হাবা প্রোল।
PORL প্রোল, লোকাল ল্যাঙ্গুয়েজে গেটকে প্রোল বলা হয়। তো 4টে গেট 4টে প্রোল পেরিয়ে তবে কেল্লার মধ্যে যেতে হয়। কেল্লাটা আখে প্রোল। তো কেল্লার ভেতরে যে দেখবেন 4000 লোক, 500টা ঘর, 30টা হোটেল, 45টা রেস্টুরেন্ট এখনো পর্যন্ত রয়েছে। একমাত্র ওয়ার্ল্ডের লাইভ কেল্লা, যে তার লাইভ জেনারেশন বাই জেনারেশন এখনো রয়েছে। এটাই হলো লাইভ কেল্লা। কেল্লাটা বানিয়েছিল জয়সেল রাজা। তিনি জাতি হিসাবে ছিল রাজপুত, বংশধর হিসাবে ছিল চন্দ্রবংশী। যেরকম যোধপুরের রাজারা সূর্যবংশী, ওরা রাম ভগবানের জেনারেশন। জয়সলমেরের রাজারা চন্দ্রবংশী, এরা কৃষ্ণ ভগবানের জেনারেশন। আজ থেকে 5000 বছর আগে চন্দ্রবংশীর বংশধররা লড়তে ঝড়তে মরতে বিখারতে 9টা রাজধানী এরা জয় করেছিল টোটাল। প্রথম রাজধানীর নাম হলো কাশী মথুরা। লাস্ট অ্যান্ড শেষ অন্তিম রাজপুতানা রাজধানীর নাম হলো জয়সলমের ফোর্ট, যেখানে রাজপুত রাজারা 850 বছর ধরে রাজত্ব করেছে, ফের বাইরে চলে গেছে। এখনো পর্যন্ত এই কেল্লার বর্তমান রাজা রয়েছে। বর্তমান রাজার নাম হলো মহারাবল চেতন রাজ সিংজি। মহারাবল কেন বলা হয়? এটা রাজাদের উপাধি। যেরকম চিত্তৌড়গড় রাজাদেরকে মহারানা বলা হয়, জয়পুর রাজাদেরকে সোয়াই বলা হয়, যোধপুর রাজাদেরকে মহারাজা বলা হয়, বিকানের রাজাকে রাও বলা হয়, আর জয়সলমের রাজাদেরকে রাবল বলা হয়। তো রাবল উপাধি, এই জন্য নামের আগে মহারাবল লেখা থাকে বলা হয়। তো মহারাবল চেতন রাজ সিংজি কেল্লার 44তম বংশধর, যিনি কেল্লার বাইরে থাকছে মন্দির প্যালেস। কেউ যদি সারফরস বই দেখে থাকেন, ওর মধ্যে যে মির্চি সেটের বাড়িটা দেখিয়েছিল, ওটাই আমাদের রাজবাড়ি, যেখানে রাজা থাকছে। আর এরা ছিল চন্দ্রবংশী, তো কৃষ্ণ ভগবানের জেনারেশন। এখানকার রাজাদেরকে বলা হয় ছত্রালা যাদবপতি। ছত্রালা কেন বলে? যখন কৃষ্ণ ভগবানকে, আগে এইটা ইতিহাস আগে বলবো ভেতরে গিয়ে, এখানে বললে আবার সেই পেন্টিংটা দেখিয়ে বলতে হবে, সেই মনুমেন্টে সেখানে বলবো। তো এরা কৃষ্ণ ভগবানের জেনারেশন ছিল, এদেরকে বলা হয় ছত্রালা যাদবপতি। ছত্রালা কেন বলে? কৃষ্ণ ভগবান একটা ছাতা তার বংশধরকে দিয়েছে, সেই ছাতাটা যেখানে যেখানে রোলিং হতে গেছে সেগুলো তাদের রাজধানী হয়েছে। তো 9টা রাজধানী হয়েছে, তার টোটাল 9টা রাজধানী। কাশী, মথুরা, প্যাকমার, গজনি, অরু, দেরাবর, দুর্গম, তন্নট, লাস্ট অ্যান্ড অন্তিম জয়সলমের। এই 9টা রাজধানী কৃষ্ণ ভগবানের জেনারেশন বানিয়েছে। তো এই জয়সলমের হলো তাদের লাস্ট এবং অন্তিম রাজধানী। তো কৃষ্ণ ভগবান একটা ছাতাকে ইউজ করে তার বংশধরকে দিয়েছে, সেই ছাতাটা রোলিং হতে হতে এই লাস্ট রাজধানীতে এসে থেকে গেছে। এই জন্য এদের স্পেশাল হয়েছে ছাতা, এই জন্য এদেরকে ছত্রালা যাদবপতি বলে। তো ওই অষ্টধাতুর ছাতা মেন সিম্বল রয়েছে মেঘা ডম্ব ছত্র। মেঘা মেঘ, ডম্বর বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাত্র বলা হয়, ওটাই হলো মেঘা ডম্বর ছাত্র, এদের সিম্বল। যেটা তাদের রাজ ফ্ল্যাগের মধ্যে রয়েছে, দেখুন ছাতা এদের সিম্বল, এই জন্য ছত্রালা বলা হয়। আর এরা যাদবপতি, কৃষ্ণ ভগবানের জেনারেশন। জয়সেল দেব যে কেল্লা বানিয়েছিল, উনি কৃষ্ণের 116 নম্বর বংশধর ছিল, যে তার লাস্ট এবং অন্তিম রাজধানীটাই পাহাড়ের উপরে বানায়। তো চলুন সবাই মিলে আমরা এই সোনার কেল্লা এবং রাজপুতানাদের অন্তিম রাজধানী বেরিয়ে আসি, দেখি আসি। আসুন সবাই মিলে চলি। এই মেরেছে। And in this you can get like 1,500 use back. 1,500. উপরে উঠতে হবে টিকিটের জন্য। তুমি দাঁড়াও। ও না, তুমি আবার উঠছো কেন? টিকিট হচ্ছে পার হেড 200 টাকা, স্টুডেন্ট হলে পরে সেটা 100 টাকা, আর ডিফেন্সের কার্ড থাকলে পরে সেটা 100 টাকা। বাট ডিফেন্সের রিটায়ার্ড পার্সনের কোনো ছাড় নেই। আস্তে আস্তে হাঁটবে বাবা।
অল ওভার রাজস্থানে দুটো প্রথা ছিল, একটা সতী প্রথা, একটা জহর প্রথা। সতী মানে যখন কোনো রাজা যুদ্ধ করতে যেত দলবল নিয়ে, সেখানে যদি রাজাকে মেরে দেওয়া হতো, সেই রাজার ডেড বডিকে আনতে হতো, আর এক স্থানে চন্দন কাঠে চিতা বানিয়ে চিতার ওপরে রানীকে বসিয়ে দিত, ফের ডেড বডির সঙ্গে জ্যান্ত রানী জ্বলে পুড়ে ছাই হয়ে যেত, ওটাকে বলে সতী প্রথা। জহর হলো অল ওভার রাজস্থানের জহর ছিল, অল ওভার ইন্ডিয়াতে সতী ছিল। জহর প্রথা কাকে বলে? যখন দেখছে শত্রুপক্ষ ভেতরে এসে গেছে, চিতা বানানোর সময় নেই, তখন একটা অগ্নিকুণ্ড হতো, গর্ত কেটে কাঠ ঢেলে আগুন লাগিয়ে রানীরা 16 সিংহার করতো। টপ থেকে বটম পর্যন্ত 16টা সিংহার হয়, তো 16 সিংহার করে ওই আগুনের ওপরে, জ্বলন্ত আগুনের ওপরে জাম্প লাগিয়ে দিত, ওটাকে বলে জহর প্রথা, যেটা চিতোড়ের রানী পদ্মাবতী করেছিল। তো এটাই প্রাচীন সময়ে জহর কুণ্ড ছিল, কিন্তু এখানে জহর কোনোদিন হয়নি, অনলি ফর সতী হয়েছে। জহর চিতোড়ের রানী করেছিল, এখানে জহর হয়নি, সতী প্রথা হয়েছে। 1294-তে আলাউদ্দিন খিলজি, সেকেন্ড মোহাম্মদ বিন তুগলক, থার্ড আমির আলী পাঠান করেছিল। তো প্রথম যুদ্ধ যখন 1294-তে হয়, তখন এখানকার রাজা ছিল মূল রাজ সিংজি। যখন শত্রুপক্ষ কেল্লাকে চারদিক থেকে ঘিরে নেয়, কেল্লার 4টে গেট বন্ধ করে দেওয়া হয়। গেটগুলো এত মজবুত ছিল যে বারবার আক্রমণ করার পরেও ভাঙতে পারছিল না। যুদ্ধ করতে করতে কয়েক মাস পেরিয়ে যায়, আচানক রাজাদের কাছে খাবার দাবারের অভাব দেখা দেয়। তখনই রাজা বাইরে যেতে পারছে না, কোথা থেকে সংগ্রহ করতে পারছে না। তখনই রাজা তার সেনাদেরকে ডেকে বলল যে আমাদের কাছে খাবার দাবারের অভাব হয়ে গেছে, আমরা কি করব। তখনই ফটাস করে সেনারা বলে উঠলো, আমরা রাজপুত সেনা, আমরা হার মানব না, আমরা যুদ্ধ করে মরতে চাই। তখনই ওরা যুদ্ধের ড্রেস পড়লো, কেসরিয়া হলো। বলে না, পাধারো মারো দেশ কেসরিয়া বালম। কেসরিয়া বালম কাকে বলা হয়? যখন কোনো সেনা যুদ্ধের ড্রেস, কেসরিয়া পাকড়ি আর কেসরিয়া ড্রেস পরে সোজা রণময়দানে তলোয়ার হাতে নিয়ে বেরিয়ে যেত, ওকে বলা হয় কেসরিয়া বালম। তো সব সেনারা কেসরিয়া হলো আর রণময়দানে যুদ্ধ করতে বেরিয়ে গেল। কিছুক্ষণ ধরে যুদ্ধ চলার পরে আচানক আমাদের মূল রাজ সিংজিকে হত্যা করে দেয়। তখনই সেই রাজার ডেড বডি আসে, নিয়ে আসা হয়। আর এই স্থানে, এই দেওয়ালের পেছনে একটা চক রয়েছে, যেখানে চন্দন কাঠের চিতা বানিয়ে সতী করা হয় রানীদেরকে। তো 17টা রানী সতী হয়েছিল, তাদের হাতের ছাপ গেটে ঢোকার আগে অরেঞ্জ কালারের ছাপানো ছিল। যখন আমরা দেখে বেরোবো সেগুলো দেখিয়ে দেবো। এখানে সতী হয়েছে, জহর হয়নি, কিন্তু জহর কুণ্ড ছিল, অবস্থা হিসাবে বানিয়ে রেখেছিল। এটা পেছনে আস্তাবল ছিল, উট হাতি ঘোড়াকে বেঁধে রাখতো, সেই জিনিসগুলো নিয়ে এসে রেখে দিয়েছে, ইউজ হয়নি বলে জিনিসপত্র রাখা রয়েছে। তো এবারে আগে চলুন। এখানে ধুনোটা না ট্র্যাডিশন, জানো তো? নিচে সিঁড়ি আছে দেখে। দিবানখানা মানে দুটো রুম রাজাদের স্পেশাল হতো, একটা দিবানে খাস, একটা দিবানে আম। এটা খাস লোকেদের সঙ্গে রাজা তার মিটিং করতো, এই জন্য দিবানখানা বলা হয়েছে। এখানে যে সমস্ত জিনিস দেখছেন, অল আর মেড ফ্রম সিলভার, সবকিছু রূপো দিয়ে তৈরি, অরিজিনাল পেয়র রূপো। সিংহাসনের উপরে একটা লম্বা তলোয়ার রেখেছে, তলোয়ারটা উপরে কেন রাখা রয়েছে? রিজেন্ট জয়সলমেরের রাজা এখনো বেঁচে আছে, তার সিম্বল। যে সিংহাসন খালি থাকে ভাববে সেখানে বংশধর বেঁচে নেই, এই জন্য খালি পড়ে যায়। সিংহাসনের পেছনে যে ছাতাটা আছে, এটাই হলো সেই মেঘাডম্বর ছাতা, যেটা কৃষ্ণ ভগবান তার বংশধরকে দিয়েছিল। এটার নাম হলো মেঘাডম্বর ছাত্র। মেঘা মেঘ, ডম্বর বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতা ইউজ করতো, ডম্বর বলা হয়, যেটা সোনা দিয়ে তৈরি। তো পুরো 2 কিলো সোনা দিয়ে ছাতাটা তৈরি, 45 কেজি রূপো দিয়ে রাজ সিংহাসন তৈরি। এইখানে রাজাদেরকে রাজ অভিষেক করা হয়। যখন কোনো নতুন রাজা হয়, এই সিংহাসনে বসিয়ে তাকে রাজ অভিষেক করায় আজ পর্যন্ত। এটাই হলো সেই দিবানে খাস আর দিবানে আম। খাস রুম ছিল রাজাদের মিটিং। যে রাজারা বেঁচে আছে এখানে আছে।
এই রুমটাকে বলা হয়েছে ত্রিপোলিয়া। ত্রিপোলিয়া মানে তিনটে গেট, গেটকে লোকাল ল্যাঙ্গুয়েজে প্রোল বলা হয়। একটা, দুটো, তিনটে গেট, ত্রিপোলিয়া। এখান থেকে শহর নগর দেখা যাচ্ছে। এই কেল্লাতে যখন প্রথম আলাউদ্দিন খিলজি 1294-তে যুদ্ধ করতে এসেছিল, তখন তো এই রাজাদের কাছে যুদ্ধ করার জন্য কামান আর বন্দুকের ইউজ ছিল না। 14 শতাব্দীর পরে বাবর ইন্ডিয়াতে আসে, পরে কামান বন্দুক ইউজ হয়, তার আগে ছিল না। এই জয়সালমের রাজাদের অস্ত্র কি ছিল যেগুলো দিয়ে ওরা যুদ্ধ করেছিল? ওগুলো হলো এই দেয়ালের উপরে যে গোল গোল বল রয়েছে, দেখুন অসংখ্য পাথরের গোলা, এগুলো ছিল মেন অস্ত্র, হাতিয়ার। যখন দেখছে শত্রুপক্ষ গেট বন্ধ করে দিয়েছে, গেট ভাঙতে পারছে না, তখনই শত্রুপক্ষ বাধ্য হয়ে পাহাড় বেয়ে দেয়াল বেয়ে ভেতর আসার চেষ্টা করতো। যে শত্রু দেয়াল বেয়ে উপরে উঠতো, ধাক্কা মেরে মাথায় ফেলে দিত। যে বলের ওজন 16 কেজি থেকে নিয়ে 120 কেজি পর্যন্ত হয়, যেটা শত্রুর মাথায় ফেলতো। বাহুবলী পিকচার দেখে থাকলে ওর মধ্যে এরকম টেকনিক যে উড়িয়ে উড়িয়ে মারতো। এটাকে ওড়াতো না, এটা দেওয়ালের ওপরে রাখতো আর ধাক্কা মেরে পুশ করে দুশ্মনের শত্রুর মাথায় ফেলে দিত। এটাই ছিল টেকনিক। ধুলো, বালি, তীর, ধনুক, বল্লম, বর্ষা এগুলো ছুঁড়ে ছুঁড়ে আক্রমণ করতো। দেখছে অনেক শত্রু কাঁধে কাঁধ মিলে উঠছে, ধুলো বালি কাজ করছে না, পাথর কাজ করছে না, তো দেওয়ালের চারিদিকে ছোট ছোট নালি রয়েছে, গর্ত। ওই গর্তের মধ্যে থেকে গরম জল আর তেল করে ছেড়ে দেওয়া হতো। তেল জল গড়িয়ে পড়লে স্লিপ করতো, সব শত্রু স্লিপ করে পড়ে যেত। এটাই ছিল যুদ্ধের প্ল্যানিং, ফোর্ট বাঁচানোর টেকনিক। এইভাবে কেল্লাকে অনেক বছর, কয়েক মাস ধরে যুদ্ধ করার পরে খাবার দাবারের অভাব আসে, তখনই যুদ্ধ করে। তার এই পর্যন্ত এইগুলো দিয়ে আটকে রেখেছিল। 8 মাস ধরে যুদ্ধ চলেছিল। এখানে আমাদের প্রথম রাজা ছিল জয়সেল দেব, যিনি কেল্লাটা নির্মাণ করেছিল কবে? 1156-তে। 865 বছর প্রাচীন। রাজস্থানের 3টে কেল্লা সব থেকে বড় কেল্লার নাম হলো কুম্ভলগড়, যেটা 32 কিলোমিটার এরিয়া। সেকেন্ড হলো চিত্তৌড়গড়, যেটা 13 কিলোমিটার এরিয়া। থার্ড হলো জয়সলমের, যেটা 5 কিলোমিটার এরিয়া। আর দুটো লিভিং, একটা চিত্তৌড় আর একটা জয়সলমের। এগুলো প্রাচীন কেল্লা, তাছাড়া সব নতুন 400-450 বছর আগে করার। একটা রাজা হতে গেছে, তাদের পেন্টিং সব ফটো বানাতে গেছে। এখানে তাদের নাম সমেত সবকিছু ডিটেলসে দেওয়া রয়েছে। শ্রী কৃষ্ণ রাজ বংশাবলী, তো কৃষ্ণর বংশধরকে দেখিয়েছে। কৃষ্ণা জেনারেশন, তো স্টার্ট ফ্রম কৃষ্ণা। মথুরা, কাশী মথুরা, তো মথুরার রাজা কৃষ্ণ ছিল, স্টার্ট কৃষ্ণ। যখন ওকে কুন্তী অভিশাপ দিল যে তোমার আগে জেনারেশন বাড়বে না, তো এনার যে মেঘাডম্ব ছাতাটা ছিল উনি ব্রিজনাথকে দেয়। ব্রিজনাথ, রামায়ণে পড়েছো ব্রিজনাথ এসতো, সেই ব্রিজনাথকে তার মেঘাডম্ব ছাতা দিয়েছে। সেই ছাতাটা যে যে স্ট্রিটে চলতে গেছে, সেটা তাদের রাজধানী হয়েছে। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের নেম জেনারেশন। তো কৃষ্ণ থেকে স্টার্ট। কৃষ্ণর 116 নম্বর বংশধরের নাম হলো জয়সেল দেব। কৃষ্ণর 116 নম্বর বংশধরের নাম ছিল জয়সেল দেব। জয়সেলের পিঢ়ি দর পিঢ়ি ব্রিজরাজ, এ হয়ে গেছে ফ্যামিলি নেম জেনারেশন, ফ্যামিলি ট্রি জেনারেশন। যোধপুরের রাজা সূর্যবংশী, রাম ভগবানের জেনারেশন। জয়সলমেরের রাজা চন্দ্রবংশী, কৃষ্ণের জেনারেশন। চলো খুব তাড়াতাড়ি ফিরবো সোনার কেল্লার দ্বিতীয় পর্বের সাথে। ততক্ষণের জন্য দেখতে থাকো, কিপ সাপোর্টিং অ্যান্ড স্টে টিউনড। টাটা।